ক্লিনিকে যে পেশেন্টরা আসেন সে পেশেন্টদের মধ্যে একটা অন্যতম রকম ফোবিয়া কাজ করে, বিশেষ করে সেই মায়েদের মধ্যে যে মায়েরা তাদের টিনেজার মেয়েটিকে নিয়ে আমাদের ক্লিনিকে এসেছেন, ডাক্তারবাবু সিস্ট ধরা পড়েছে, প্রচুর ওষুধ খেয়েছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন পিলও খেয়ে নিয়েছে 25 দিন ধরে টানা ওষুধ, আলটিমেটলি ওর কিন্তু সিস্ট কমছে না এবং ও কিন্তু ভুগে চলেছে, মাঝখান থেকে ওয়েট গেইন করছে এবং প্রচণ্ড পরিমাণ আমার বাধ্য বুদ্ধিমতী মেয়ে হঠাৎ প্রচণ্ড আর্গুমেন্টাল, পুড়ে অলস লেজি এবং তার মধ্যে এনার্জির অভাব এবং পড়াশুনোতেও তার মন নেই এবং হঠাৎ তার মনে হচ্ছে বাবা মা আমার সবথেকে বড় শত্রু, মায়ের সাথে আর্গুমেন্ট, বাবার সাথে আর্গুমেন্ট, এই একটা লাইফে সে চলে গেছে। সেই জায়গা থেকে আমার ক্লিনিকে যখন আসে, ডাক্তার এটা ক্যান্সার হয়ে যাবে না তো, ও ভবিষ্যতে মা হতে পারবে তো, ওর ম্যারিটাল লাইফ ডিস্টার্ব হবে না তো? দেখুন, এই সব কিছু নিয়ে এক বস্তা প্রশ্নের সম্মুখীন আমরা হই এবং আমি আমার ক্লিনিকে কখনো পেশেন্টকে, আজ অবধি কোনো পেশেন্টকে বলে নিই যে আপনার টাইম ওভার, আপনি আসুন। আমি কিন্তু ধৈর্য নিয়ে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, যতটুকু উত্তর দেওয়া একজন ডক্টরের পক্ষে সম্ভব। খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা জানি আমাদের মায়েদের, দিদিদের, বোনেদের মাসে একবার করে ওভ্যুলেশন হয় এবং এই ওভ্যুলেশন যেটা, এই ওভ্যুলেশনটা কিন্তু একটা করে ডিম্বাণু তৈরি হয় ফলিকল থেকে এবং ওই ডিম্বাণুটা রাপচার হয়ে পিরিয়ড হিসেবে বেরিয়ে আসে। কিন্তু ওভেরিয়ান সিস্ট যাদের আছে তাদের কিন্তু ডিম্বাণুটা রাপচার হতে পারে না। আচ্ছা, তারা কিন্তু ওই জায়গাটা না, সিস্ট বলাটা অ্যাকচুয়ালি আমি একটুখানি, সিস্ট বলে সবাই, কিন্তু আমি কোথাও যে আমি এটাকে বলবো আনরাপচার্ড এগ। আচ্ছা, এগটা আনরাপচার্ড, অর্থাৎ এটা রাপচার হয়নি এবং এটা কিন্তু সিস্ট বলতে শরীরের অন্যান্য যে সমস্ত সিস্ট হয় তার থেকে কিন্তু এটা অনেকটাই নির্দোষ এবং সবচেয়ে বড় কথা, এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনি ঘর কি কাহানি, কোভিড পরবর্তী জীবনে আমরা কুঁড়ে হয়েছি, অস্বীকার করার কোনো লাভ নেই, আমরা কুঁড়ে হয়েছি কোভিডের পর। আমরা আগের মতো আর কিন্তু সুইমিং, জিম, দৌড়নো এগুলো করি না। এখনও অনেকে আছেন যারা ঘর থেকে অনলাইন কাজ করেন, আপনি খুঁজে এখনও 1-2% পেয়ে যাবেন এরকম লোকজন যারা ঘরে বসে কাজ করছেন এবং অনেকের মধ্যে দেখবেন যে সেই ব্যাপারটা কিন্তু নেই যে আমার ফিটনেসটাকে ফিরিয়ে আনতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। আজকে আমাদের গুড কোলেস্ট্রল, এইচডিএল কমে যাওয়ার অন্যতম কারণ কি জানেন? আপনি নেট খুলে দেখবেন, গুড কোলেস্ট্রল কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পরিশ্রম বিমুখতা। এইচডিএল কোলেস্ট্রলের কমে যাওয়ার অন্যতম কারণ সেডেন্টারি লাইফস্টাইল। এই যে কোলেস্ট্রল আমাদের হার্টকে ভালো রাখে সেই কোলেস্ট্রলটা কমছে, খারাপ কোলেস্ট্রলটা বাড়ছে। তো খুব গুরুত্বপূর্ণ যেটা এক্ষেত্রে বলবো সেটা হচ্ছে যে 14 ডেটে ওভ্যুলেশন হয়। এলএমপি মিনস কি? লাস্ট ডেট অফ মেনস্ট্রুয়েশন পিরিয়ড, অর্থাৎ পিরিয়ড শেষ হওয়ার দিনটা হচ্ছে ফার্স্ট ডে। ওই অনুযায়ী 14 ডেজে কিন্তু ওভ্যুলেশন হয় মোটামুটিভাবে, 14 ডেজে। তার জন্য ইনফার্টিলিটি পেশেন্টদের বলা হয় পিরিয়ড শেষ হওয়ার 8 ডেজ এবং পিরিয়ড শুরু হওয়ার 8 ডেজের ইন্টারভালে স্বামী স্ত্রী মেলামেশা করার জন্য। এই সিস্টগুলোকে কিন্তু আমরা, ওভেরিয়ান সিস্টগুলো কিন্তু বেশিরভাগই আমরা ফাংশনাল সিস্ট বলি, কারণ এরা কার্যকরী। এই ফাংশনাল সিস্টের মধ্যে কিন্তু প্রবণতা থাকে বড় হয়ে ওঠার, এরা আস্তে আস্তে বড় হতে পারে। সিস্ট কি জানেন তো, অনেকটা বলা হয় যে ওই আমরা দোলের সময় ছোটোবেলায় বেলুন নিয়ে দোল খেলতাম না, বেলুনের মতো রং ভরে, সিস্ট ঠিক হুবহু তাই দেখতে। ওই বেলুনের মধ্যে জল ভরলে যেমন দেখতে লাগে একদম ডিটো সেই দেখতে হচ্ছে সিস্টগুলোকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই সিস্ট নিয়ে অনেক মানুষ অনেক আতঙ্ক করে, তো তার আগে জানতে হবে সিস্টটা কী, সিস্টটা কেন হচ্ছে, কেন আজকে সিস্ট প্রতিটা ঘরে ঘরে অলমোস্ট সবার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, এবং তার আগে জানতে হবে যে এই সিস্ট কি সত্যি ক্যান্সার সৃষ্টি করতে পারে। দেখুন, বিজ্ঞান অনেক এগিয়েছে, 5000 বছর পুরনো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আমরা কিন্তু আধুনিকতার মোড়কে নিয়ে আসতে পেরেছি। আজকে কিন্তু জানবেন, আমরা কিন্তু ডাক্তারবাবুরা সম্ভাবনার কথা সবসময় উড়িয়ে দিই না, আমরা সম্ভাবনা রাখি। আমার কাজ, আমার ক্লিনিকে যে পেশেন্ট আসছেন তিনি সম্পূর্ণ সুস্থ কিনা তাকে জানানো। আজকের দিনে জানবেন সবথেকে প্যান্ডেমিক হচ্ছে ক্যান্সার। যখনই কোনো পেশেন্টের আমরা সন্দেহ করি যে 1%ও ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা আছে, আমরা প্রথমে কিন্তু তাকে বায়োপসি এটা ওটা করতে বলি না, আমরা একটা ইনিশিয়াল একটা রক্ত পরীক্ষা করতে বলি, যে রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু ক্যান্সারের প্রবণতা আছে কি না আমরা কিছুটা হলেও আভাস পাই। এটা কিন্তু কনফার্মেশন না হলে আভাস পাই, এবং এই আভাসের উপর নির্ভর করছে তার বায়োপসি করাবো আমরা নাকি পরবর্তী সিটি বা এমআরআই করাবো, এই দিকে আমরা এগোবো কিনা। যেমন ধরুন, প্যাঙ্ক্রিয়াসের যদি কোনো পেশেন্ট আসেন প্যাঙ্ক্রিয়াসের সমস্যা নিয়ে, প্যাঙ্ক্রিয়াটাইটিস বা এই ধরনের সমস্যা নিয়ে, যেখানে আমরা আলট্রাসোনোগ্রাফিতে দেখছি যে হেটারোজেনিক চেঞ্জেস হয়ে গেছে,
এবং সেক্ষেত্রে কিন্তু প্যাঙ্ক্রিয়াসের লাইপেজ অ্যামাইলেজ এনজাইমস খুব হাই আছে। সেক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াসের মধ্যে ক্যান্সার আছে কিনা জানবার জন্য আমরা 19.9 এই কার্সিনোজেনিক মার্কারের টেস্ট করাই। এই মার্কারের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি বা কিছুটা আভাস পাই যে ক্যান্সারের প্রবণতা আছে কি নেই, তাহলে সেই পরবর্তী অ্যাডভাইস তাকে আমরা করব। আবার একইভাবে ধরুন যার ক্ষেত্রে ব্রেস্টের টিউমার আছে বা ব্রেস্টের সিস্ট বা টিউমার এই ধরনের সমস্যা এসছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ম্যামোগ্রাফি, এফএনএসি অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন কালচার, বায়োপসি এইগুলো করাবার আগে কিন্তু আমরা সেক্ষেত্রে রক্ত পরীক্ষা করাই। দ্যাট ইজ ব্রেস্টের জন্য ক্যান্সার মার্কার দ্যাট ইজ 15.3। 15.3 হচ্ছে যাদের ফাইব্রোঅ্যাডিনোমা বা ব্রেস্টের টিউমার এসছে তাদের ক্যান্সারের প্রবণতা আছে কিনা জানবার জন্য রক্ত পরীক্ষা। যারা পড়াশুনো করেন যে ডাক্তারবাবু, তারা কিন্তু এগুলো সব জানেন, তারা কিন্তু বসে প্রোডাক্ট বলেন না, তারা অসুখের ডেপথে গিয়ে অসুখের রুট থেকে ট্রিটমেন্টের কথা বলেন। নাম্বার 3, কিন্তু এবার যখন আপনি ওভেরিয়ান ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সারের কথা বলবেন, তখন কিন্তু অবশ্যই তার আভাস পাওয়ার জন্য একজন ডাক্তারবাবু, কোয়ালিফাইড ডাক্তারবাবু কিন্তু লিখবেন, আমি অন্তত পক্ষে লিখি, ব্লাড ফর CA-125। এটা হচ্ছে এমনই একটা কার্সিনোজেনিক মার্কার যেটা ইউটেরাসে বা ওভারিতে ক্যান্সার আছে কিনা এটা নির্ধারণ করতে বদ্ধপরিকর থাকে। এবং এক্ষেত্রে কিন্তু একটা পাজল আসে আমাদের সামনে। কীরকম পাজল আসে? ধরুন CA-125 থাকার কথা 35-এর নিচে, সেখানে দেখাচ্ছে 200-300 এরকম আছে। তো সেক্ষেত্রে কি আমরা কি জানেন তো, আমরা কিন্তু পেশেন্ট তখন ভয় পেয়ে যান, ডাক্তারবাবু আমার 35-এর নিচে থাকার কথা, আমার 200-300 আছে। বললাম চিন্তা করবেন না, দাঁড়ান, আমরা দেখি তার এন্ডোমেট্রিওসিস আছে কিনা। এন্ডোমেট্রিওসিস যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু CA-125 বাড়তে পারে। তাহলে সব কিছুরই কিন্তু এক্সেপশনাল জায়গাটাও থাকে, সেটাও মাথায় রাখতে হবে। পেশেন্ট যেন ভয় না পান। আমরা ডাক্তারবাবু, আমাদের কাজ পেশেন্টকে ভয় দেখানো নয়, আমাদের কাজ তাকে ভয় থেকে জয় করে বার করে নিয়ে আসা। আমি তো আছি, আপনার চিন্তা কিসের? আপনি ডক্টর দেবব্রত সেনের সামনে বসে আছেন। আর এর পাশাপাশিভাবে কিন্তু আমরা যেটা অ্যাডভাইস করব একজন পেশেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফির পর যখন দেখব CA-125 হাই আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে সিটি বা এমআরআইয়েরও অ্যাডভাইস করে থাকতে পারি, যদি মনে করি যে ছবিটা আরেকটু পরিষ্কারভাবে দেখা প্রয়োজনীয়তা আছে। কারণ আলট্রাসোনোগ্রাফির ছবি একটা লেভেলে বেশি পরিষ্কার আসে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে সিটি বা এমআরআইটা, যদি মনে করি, আমরা সব ক্ষেত্রে নয়, আমরা অ্যাডভাইস করে থাকি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে কিন্তু দেখবেন, আগেকার দিনে একটা মেয়ে সাধারণভাবে দেখবেন আমাদের ছোটোবেলার যারা বিয়ে পড়ছে, বিয়ে পাশ করেই বিয়ে হয়ে যেত, এই প্রবাদ ছিল 90s-এর যুগে। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা মেয়ে ক্যারিয়ারে এস্টাবলিশমেন্ট পেয়ে 32, 30, 35, 36 বছর বয়সে বিয়ে করছে। এটা ঠিক আছে, এটা সামাজিকভাবে সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করছে। কিন্তু মেডিকেল সায়েন্স কিন্তু বলছে আফটার 25 হাই রিস্ক প্রেগনেন্সি। 25 পেরিয়ে গেল মানেই কিন্তু প্রেগনেন্সির বিপজ্জনক সমস্যাগুলো বাড়তে শুরু করলো, গাইনোকোলজিক্যাল সিস্টেমেরও সমস্যাগুলো বাড়তে শুরু করলো। তার জন্য আমি বলি সময় গাইনোকোলজিক্যাল সিস্টেমের কিন্তু কেয়ার নিন, যাতে আপনার গাইনোকোলজিক্যাল সিস্টেম ঠিক, মানে আপনি জানবেন আপনার ওভারি থেকে কিন্তু তৈরি হচ্ছে আপনার শরীরের হার্ট থেকে, জয়েন্ট থেকে, স্কিন থেকে, সব কিছুকে ভালো রাখার হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তা ওভারি যদি আপনার ইস্ট্রোজেন তৈরি বন্ধ করে দেয়, আজকে কত মেয়েদের জানেন এই সমস্যার জন্য সময় প্রপারলি তারা ট্রিটমেন্ট না করার জন্য ইউটেরাস কেটে বাদ দিতে হচ্ছে, কত কম বয়সে আর্লি তাদের মেনোপজাল সিনড্রোম চলে আসছে, হট ফ্ল্যাশিং হচ্ছে, অল্প বয়স চুল পেকে যাচ্ছে, স্কিন কুচকে যাচ্ছে। কারণ কি? কেটে বাদ দিয়ে দেওয়াটার সমস্যা অবধি আপনি যাবেন কেন? সমস্যা তো একদিনে তৈরি হয়নি। কেন আপনার পিরিয়ডের ব্যথাকে আপনি সহ্য করেছেন দিনের পর দিন? কেন আপনি তৎক্ষণাৎ কোনো কোয়ালিফাইড ডক্টরকে দেখাননি? তাহলে আপনি সঠিক সময়ে সঠিকভাবে মা উঠতে পারতেন, আর আপনার এইভাবে অপারেশন করে ইউটেরাস বাদ দেওয়ার দিনও হয়তো এত সহজে আসতো না। পেশেন্ট কিন্তু কমপ্লেন পাবেনি যে আমার পিরিয়ড বন্ধ হচ্ছে, বা আমার পিরিয়ড স্ক্যান্টি হচ্ছে, কমে আসছে, বা আমার পিরিয়ডের প্রথম দুদিন প্রচণ্ড পেন হচ্ছে। যেমন সিস্টের ক্ষেত্রে দেখা যায় যদি টুইস্ট হয়ে যায়, সিস্ট যদি মুচড়ে যায়, ধরুন অনেকে এক্সারসাইজ করছেন, জগিং করছেন, সিস্টের মাথায় যদি কোনোভাবে টুইস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার পেন আসে। সেই জায়গায় তখন ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় সিস্টের মধ্যে, গিয়ে সেখানে ইনফেকশনেরও সৃষ্টি হতে পারে। এবার সিস্টের পেশেন্ট যদি বলে সাডেন প্রচণ্ড পেন হচ্ছে, আমাদের কিন্তু খুব সতর্ক হতে হবে সেক্ষেত্রে।
এটা এমন নয় যে যা হোক ওষুধ খাইয়ে ধামাচাপা দেওয়া। কর্পাস লুটিয়াম সিস্ট আর ফলিকুলার সিস্ট, এই দুরকম সিস্ট আমরা সব থেকে বেশি পাই। এর বাইরে কিন্তু আমাদের ক্লিনিকে আরও পেশেন্টরা আসেন যারা কিন্তু আসেন চকোলেট সিস্ট নিয়ে, এবং এই চকোলেট সিস্ট নিয়ে আসা পেশেন্টরা ভাবেন যে আমার শরীরে কি, আমি খুব চকলেট খেতাম আগে, তাহলে কি চকলেট জমে গিয়ে সিস্ট হয়েছে? মানে বেশিরভাগ ক্ষেত্রে 15-16 বছরের বাচ্চা মেয়েগুলো তো ওরা না বোঝেন, ডাক্তার আমি খুব করে চকোলেট খেতাম, তাহলে কি চকলেটটা জমে গিয়ে আমার চকোলেট সিস্ট হয়েছে? অ্যাকচুয়ালি বলি সেরকম নয়। পিরিয়ডের ব্লাড ওভারির মধ্যে জমে যায় এবং জমে গিয়ে ওটা জমে থাকা ব্লাডটা বাদামি রঙের চকলেটের মতো আকার ধারণ করে, এবং ওই ব্লাড যদি কোনোভাবে ওভারি থেকে বাইরে বেরিয়ে এসে তাহলে কিন্তু অ্যাডিশন তৈরি করে, খুব খারাপ ওটা। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো কারণে যদি ওভারি বাস্ট করিয়ে দেয়, বা ওভারি বাস্ট করানোর কথা বাদ দিন, কোনো কারণে যদি সিস্ট বাস্ট করে যায়, সেক্ষেত্রেও কিন্তু বাড়তে একটা সময় সেখানেও কিন্তু মাল্টিপল কমপ্লিকেশান চলে আসতে পারে। সুতরাং চকলেট সিস্টকেও কিন্তু সমান গুরুত্ব নিয়ে ট্রিটমেন্ট করা আশু প্রয়োজন। এগুলো এমন নয় যে যাচ্ছি তো যাচ্ছি, সে রূপকথা গল্প হয় না, রাজা রানী যাচ্ছে তো যাচ্ছেন, আপনি একটা নৌকোয় বসে কোথায় যাচ্ছেন আপনি জানেন না, আপনি যাচ্ছে তো যাচ্ছেন। এটা 21st সেঞ্চুরি, আপনাকে ভাবতে হবে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। এখন ওই খেয়ে যান ওষুধ বললে হবে না, ডাক্তারবাবু কবে সারবে আমার সমস্যাটা, এটা বলতে হবে।